কি ভালো লাগছে দেখুন আজকের ওয়েদারটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ প্রায় অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। জানি আপনারা অনেকেই আছেন যারা আমাকে ভীষণ ভালোবাসেন, তারা অনেক দিন ধরে চাইছিলেন যে কবে আমি আবার নতুন ব্লগ নিয়ে আসবো, বা চিন্তা করছিলেন যে আমার কি হয়েছে। আমার শরীর একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার বাড়ির সবাই ভালো আছে। তো আমি ব্লগ দিইনি, তার অন্য একটা কারণ আছে, সেই সব আস্তে আস্তে আপনাদের বলবো। তো চলুন, এখন তো সকালবেলায় উঠে গেছি, আর আপনারা তো আমার রুটিনটা এখন খুব ভালো করেই জানেন। সকালে উঠেই স্নান করে আগে পুজোটা সেরে নিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, জানেন তো, তাই ভাবলাম বাসন কোসনগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আজকের যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা অনেক দিন আগের, জন্মাষ্টমীরও আগের। জানি আপনারা অনেকেই বলবেন এখন তো গণেশ চতুর্থী চলছে, এখন জন্মাষ্টমীর ভিডিও দেখে কি করব। আসলে অনেক দিন আগে এটা করা ছিল, আমার হাতে এখন আর নতুন কোনো ভিডিও নেই। আমি এখন রিসেন্ট একেবারে ভিডিও করা বন্ধ করে রেখেছিলাম, তাই আমার আর কোনো নেই বলেই আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর, মেঘলা হয়ে আছে, বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলে এরকম মেঘলা ওয়েদার কিন্তু মন্দ লাগে না, বলুন। জানেন তো, একবারের জন্য আমি ভেবেছিলাম যে আর ব্লগ করব না, ওই জন্য টোটালি ভিডিও করা আমি স্টপ রেখেছিলাম। এই বেশ কিছুদিন যে আমি ব্লগ দিইনি, আমি কোনো নতুন ব্লগও কিন্তু বানাইনি, একেবারে ইউটিউব আমি খুলতামই না। বলতে পারেন ইউটিউবের ওপর খানিকটা আমার রাগই হয়েছিল। রাগটা কেন হয়েছিল সেই সব আপনাদের ধীরে ধীরে বলছি, চলুন। অ্যাকচুয়ালি রিসেন্ট আমি একটা ইভেন্টে গেছিলাম, জন্মাষ্টমীর একটা ইভেন্ট ছিল। ওখানে গিয়ে না আমার বেশ কিছু পরিচিত লোকের সাথে, মানে পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল। তাদের মধ্যে একজন আন্টি ছিল, যে আন্টি ইন্ডিয়া থেকে এসেছিলেন তার মেয়ের কাছে। আগের বছরও যখন এসেছিল, আগের বছর বোধহয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আন্টিকে ডেকে আমি বাড়িতে খাইয়েছিলাম। তো সেই আন্টি আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে বলছে অন্তরা তুমি ব্লগ দাও না কেন। আর আমি বলছি আন্টি আমি তো রোজ ব্লগ দিই। বলছে আমার কাছে তো আসে না। এরকম কথা হতে হতে আরও আমাকে বেশ কিছুজন ওখানে বলল অন্তরা তোমার কিন্তু এখন আর ভিডিওর নোটিফিকেশন আসে না আমাদের কাছে। আমি তো পুরো অবাক। দেখুন, যারা সাবস্ক্রাইব করেছে, যাদের বেল বাটন অন আছে, তাদের কাছেও আমার ভিডিও পৌঁছচ্ছে না। তাহলে যারা মানে সাবস্ক্রাইব করেনি, একদম আননোন, তাদের কাছে কি করে আমার এই ভিডিও পৌঁছবে। তাই বেশ কিছুদিন ধরে দেখছিলাম আমার ভিডিওর ভিউজ কিন্তু বেশ কমে কমে যাচ্ছিল। যেখানে একটা জায়গায় একটা স্ট্যান্ডার্ড ভিউজ থাকতো, সেখান থেকে কমে কমে বেশ অনেকটাই মানে নিচে নেমে এসেছিল। তো সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। এই দেখুন আজ কত ফুল পেয়েছি। চলুন, গাছ ভর্তি তো এখন ফুল, তাই যত খুশি ফুল নিতে পারি। পরে এদিক ওদিক থেকে খবর নিয়ে জানতে পারলাম ইউটিউবের কিছু একটা প্রবলেম হয়েছে। যখনই ওদের অ্যালগরিদমের কিছু চেঞ্জ হয়, তখন অনেকেরই এই প্রবলেমটা হয়। এই প্রবলেম সবার যে হয় তা নয়, এগুলো মানে বেশ কিছু জনের এই মানে এগুলো হচ্ছে সাইড এফেক্টই বলতে পারেন। তো এরকম কিছু ওই অ্যালগরিদম চেঞ্জের এগুলো সাইড এফেক্ট। তো যাই হোক, আমি তখন এতটাই ভেঙে পড়েছিলাম। আমি ভাবছি যে এই রকম যদি হয় কি করে হবে, এ তো আমি কিছুই, আমার হাতে তো কিছুই নেই। তাহলে মানে আমি যতই ভালো ব্লগ বানাই, যতই আমি খাটি না কেন, এটার আর কোনো মানে ভবিষ্যৎ নেই। অ্যালগরিদমের কিছু একটা চেঞ্জ হবে, আর আমার এরকম কিছু না কিছু চ্যানেলের প্রবলেম হবে। তাই একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। তাছাড়া নিজস্বও একটু বাড়ির কিছু প্রবলেম চলছিল, যেটা নিয়ে আমি একটুখানি মানে ডাউনই ছিলাম। তো সেই সব নিয়ে একেবারেই মনে হয়েছিল আর ব্লগ করব না, আর ভালো লাগছে না। কিন্তু আমি এই জিনিসটাকে এতটাই ভালোবাসি, এতটাই আমার এই জিনিসটা করতে ভালো লাগে, বেশি দিন আর এটাকে ছেড়ে থাকতে পারলাম না। হঠাৎ করে মনে হলো, তাছাড়াও আরও অনেক ব্যাপার আছে, মনে হলো যে না, ব্লগটা শুরু করা উচিত। কিছু মানুষের কাছে না খুব ভুল ইনফরমেশন পৌঁছবে আমি যদি এই ব্লগটা না করি। অনেকেই ভাবে কি আমি টাকার জন্য ব্লগটা করি। আমার অনেক কাছের মানুষ আছে যারা ভাবে যে আমি বোধহয় টাকার জন্য এই ব্লগ করি, আর এত টাকা ইনকাম করে হবে কি। আসলে জানেন, মাঝে মাঝে টাকাটা না
কোনো বিলাসিতার জন্য না, দরকারের জন্যই করতে হয়। আমেরিকার মতো জায়গায় থেকে না দুজনকে ইনকাম না করলে সম্ভব না। শুধু আমেরিকাই কেন, এখন সব জায়গাতেই যে দেখেছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইনকাম না করলে না কোনো মানে সম্ভব না সব কিছু ভালো মতো করে করার। আর তাছাড়া সেটাও নয়, আমার মনে হয় যদি আমি কিছু ইনকাম করে আমার সংসারে আমি কন্ট্রিবিউট করি, সেটাতে আমার অনেক বেশি স্যাটিসফ্যাকশন আসবে। তো সেই কারণেই আমি করি, আর কিছু না। গোলক আমাকে বলে মাঝে মাঝে যে এত টেনশন নিচ্ছ কেন, এত টেনশন নেবার দরকার নেই, কিন্তু আমার মনে হয় যে আমি যদি একটুখানি কিছু কন্ট্রিবিউট করি সেটা আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, খুবই কম করতে পারি, কিন্তু তাও যেটুকু করি সেটুকুতে আমাকে অনেক আনন্দ দেয়। আর এটাও শুনতে হয়েছে যে ইউটিউব ঠিকঠাক না চললে টাকা ভিউজ হবে না, তাতে টাকা আসবে না, আর টাকা না এলেই ডিপ্রেশন শুরু হবে। ভাই, ডিপ্রেশন কিসে থাকে না? এখন যা কিছুই করো সেখানে যদি ঠিকঠাক না চলে একটু তো ডিপ্রেশন আসেই, একটু তো চিন্তা হয়ই। দেখবেন যে কোনো বিজনেস করুন বা যে কোনো কাজে, অফিসের কাজে গোলককে দেখি না কত চিন্তা করে, কত রকম, কত মাঝে মাঝে কীরকম একটা চুপ হয়ে যায় যখন কাজের খুব প্রেশার থাকে। সব কিছুতেই কিন্তু চিন্তা আছে, কাজের টেনশন থাকে, সেটা ইউটিউব বলে নয়। আমি যদি যে কোনো জিনিসকে ভালোভাবে দেখি, পজিটিভভাবে দেখি, তাহলে সেটা পজিটিভ, আর যদি ভাবি নেগেটিভ তাহলে সেটা নেগেটিভ। ইউটিউবের অনেক কিছু ভালোও আছে আবার খারাপও আছে, আমরা খারাপটা সবসময় নেব কেন, ভালোটাও তো দেখতে পারি। তাই এই রকম কমেন্টগুলো মানে না জেনে শুনে না করা উচিত না। নিজে কিছু করছি না, কিন্তু অন্য কেউ যেটা করছে তাকে কখনো এরকম ডিমোটিভেটেড করাটা উচিত নয়। তো যাই হোক, আমার মানে এগুলো শুনে তখন আমার মনে হয়েছিল না, আমার ইউটিউবে ফিরে আসা উচিত। তা না হলে আমি এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিলাম যে আর ইউটিউব করবই না। গুড মর্নিং এভরিওয়ান। একটু বাইরে এসেছি, পুজো হয়ে গেছে, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকের বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর, গরম নেই, একদমই ভালো লাগছে। ওই জন্য ভাবলাম বাইরে থেকে মানে বাইরে এসে বসে আপনাদের সাথে একটু সকালবেলায় কথা বলি। কালকে যে ব্লগটা আমি পাবলিশ করেছি সেখানে একজন বন্ধু কমেন্ট করেছো যে এবারে তুমি কিছু জন্মাষ্টমীর প্রিপারেশন করছো না। অ্যাকচুয়ালি শুরু করিনি, আজকে আমি করব। মাঝখানে আমি কিছুদিন ব্যস্ত ছিলাম, ওই জন্য করা হয়ে ওঠেনি, আর আমার মানে সময়ই পাইনি আর কি। তো আজকে আমি একটুখানি মতিচুরের লাড্ডু বানাবো, তো যদি ভালো হয় সেটা শেয়ার করব। প্রথমবার বানাচ্ছি তো জানি না কেমন হবে, তো যদি ভালো হয় আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম এইবারে লাড্ডু গোপালের জন্য একটুখানি মতিচুরের লাড্ডুই বানাই। তবে হ্যাঁ, আগের বার যেমন অনেক ধরনের মিষ্টি বানিয়েছিলাম, এবারে আর না বানানোর সময় নেই, ব্যাক টু ব্যাক এত কিছু চলছে না, মানে সময় কুলিয়ে উঠতে পারছি না। তো এই সব মিলিয়ে তার মধ্যে রিহার্সেল, ঘরের কাজ তো আছেই, পুজো আসছে বুঝতেই পারছেন, ঘরের অনেক কিছু কাজ আছে, ঝাড়পোছ সব কিছুই। তবে এবারে আমি আর নিজে করছি না, এবারে ভাবছি লোক ডেকে করাবো, আমার আর সময় নেই। তো সেই জন্য অনেক কিছু প্রিপারেশন এবারে করতে পারছি না জন্মাষ্টমীর জন্য। তবে বিশেষ এক ধরনের কি দু ধরনের মিষ্টি আমি বানাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম সকালবেলায় যখন এখানে বাইরে বসে আছি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আর সব কিছু না যখন আসে একদম পরপর আসে, এই জন্মাষ্টমী, তারপরেই 15 আগস্টের এই সেলিব্রেশন আমাদের এখানে, তারপরে নেমন্তন্ন, আমার বাড়িতে লোক আসা, রিহার্সেল চলা, মানে কি বলবো, টাইম কুলিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, চলুন ভেতরে যাই, গিয়ে শুরু করি, আর আপনাদের সাথেও শেয়ার করবো। চলুন। কি ভালো লাগছে দেখুন আজকের ওয়েদারটা, এরকম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি না হলে মেঘলা মেঘলা ওয়েদার আমার ভীষণ প্রিয়, ভীষণ খুব ভাল লাগছে। আর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরেই বসে থাকি। ভেতরে কত কাজ আছে গিয়ে আপনাদের কি বলবো, কিন্তু মনে হচ্ছে বাইরেই একটু দাঁড়িয়ে থাকি, খুব ভালো লাগছে। আর আজকে যেহেতু রিহার্সেল থাকে না, বিকেলের পর থেকে আমি আর কিচ্ছু করতে পারি না, সেই জন্য সকালের দিকেই যা করার আমাকে করে নিতে হবে। চলুন যাই ভেতরে। আর আমার দেখুন এই গাছটা কি সুন্দর হয়েছে, কি ভালো লাগে না যখন এরকম হাওয়াতে দোলে, আমার মনটাও দুলে ওঠে, খুব ভালো লাগে আমার, ভীষণ ভালো হয়েছে এবার ফুল। আগের বারে না এত ভালো হয়নি, এবারে খুব ভালো হয়েছে। আর আজকে জানেন আমি তুলসী পাতা তুলে নারায়ণ আর কৃষ্ণ ঠাকুরকে দিয়েছি। তুলসী গাছটা বেশ বড় হয়ে গেছে না, দেখুন ঝাপড়ু ঝুপড়ু হয়েছে, বেশ পাতাও হয়েছে অনেক, তাই ভাবলাম আজকে দুটো পাতা তুলে দিই। চলুন, বকবক করতে থাকলে বকবকই করতে থাকবো, বাইরে এত ভালো লাগছে, ভেতরে গিয়ে কাজ না শুরু করলে হবে না এখন।
সকাল থেকে তোমাদের সাথে অনেক বকবক করলাম। আসলে এতদিন তো করতে পারিনি, পেটটা পুরো ফুলে গেছিল। পেটের মধ্যে কত কিছু জমা হয়ে থাকে, আর আমার বকবক না করতে পারলে ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য সকাল থেকে এক নাগাড়ে বকে গেলাম। এখন চলুন তাড়াতাড়ি এবার কাজটা শুরু করি কিচেনে। প্রথমেই দেখুন, এখানে আমি যে মতিচুর লাড্ডু বানাবো তার জন্য এখানে বেসনটা গুলে রেখে দিচ্ছি। বেসনটা একটু গুলে রেখে দিলে না খুব স্মুথ হয়ে যায়। আর এই বেসনের মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো নুন মিষ্টি কিচ্ছু দিইনি। শুধুমাত্র এখানে অল্প একটু সামান্য হলুদ, মানে রঙটা আসার জন্য, আর একটু সামান্য ফুড কালার দিয়েছি। আমার কাছে একটা ফুড কালার ছিল, সেটাই আমি অ্যাড করে দিয়েছি হলুদ রঙের। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এবারে সব সমেত জল দিয়ে ভালো করে এটাকে একটা মানে পাতলা ব্যাটার বানিয়ে নেব। মানে একদম কিন্তু পাতলা কনসিস্টেন্সি থাকবে। আপনাদেরকে দেখাচ্ছি কীরকম রাখতে হবে। এটা দেখিয়ে দিলে না করতে সুবিধা হয়। দেখুন একেবারে যখন তুলছি স্প্যাচুলাটা পুরো ভালো মতো ড্রপ ড্রপ পড়ছে। এবার এটা বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর হয়তো এবার এটা আবার গাঢ় হয়ে যেতে পারে, তখন আবার একটু জল দিয়ে গুলে নিলেই হবে। এখন চলুন লাঞ্চের প্রিপারেশনটা করে নিই। লাঞ্চের জন্য কিছু লেফটওভার খাবার আছে, এখানে আর একটা কিছু বানিয়ে নিলেই হবে। সেটাই আমি বানাচ্ছি। এখানে বানাবো আজকে ঢ্যাঁড়সের ঝাল। দেখুন ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, আর প্যানে তেলও দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু হলুদ আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব। একেবারে কাঁচা কাঁচা থাকলে স্লাইমি ব্যাপারটা থেকে যায়, সেই জন্য একটু সামান্য ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা একটু টমেটোটা একটু অল্প পরিমাণে অ্যাড করেছি, খুব বেশি দিইনি। আবার সবগুলো একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। সেটা হচ্ছে এখানে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। অল্প একটু হলুদ, আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর অল্প একটু মিষ্টি দেবেন। এবার এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর, মানে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব এখানে অল্প একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা কিন্তু খুব অল্প অ্যাড করেছি। এবারে সর্ষে দিয়ে আবার এটাকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে মানে সর্ষেটা না বেশি ভাজা হয়ে যায় আর ঢ্যাঁড়সগুলোও সেদ্ধ হয় জলের মধ্যে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা হতে থাক, ততক্ষণ চলুন গ্যাসের এক সাইডটা ফাঁকা আছে, এটাকে ক্লিন করে নিই। কারণ এবারে মতিচুরের লাড্ডুটা বানাবো, আর ওটা তো ভোগের জন্য বানাবো। আর ভোগ বানানোর আগে আপনারা জানেনই আমি গ্যাসের চারিদিকটা, এমনকি গ্যাসটা খুব ভালো করে পরিষ্কার করি। তো সেই জন্যই বার্নারগুলোকে নিয়ে এলাম, এনে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে এখানে পরিষ্কার করে নিচ্ছি। একদিন আগে ভালো করে ক্লিন করেছিলাম, যদিও আজকে আমি নিরামিষ বানাচ্ছি, তাও মনে হলো আর একবার ভালো করে পরিষ্কার করে নিই। কখন কি করি মাঝে মধ্যে না খেয়াল থাকে না, এত ব্যস্ততার মধ্যে মাথা থেকেই বেরিয়ে যায়। তাই ভাবলাম না আর একবার ধুয়েই নিই। চলুন, এটা পরিষ্কার হয়ে গেছে। এবারে গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। এই যে এই জায়গাটা ছিটে ছিটে পড়ে চারিদিকে, তাই ভাবলাম এই জায়গাটাকেও একটু ভালো করে ক্লিন করে নিই। এমনকি এখানে যে হাত মোছার টাওয়েলটা থাকে, মানে কিচেন টাওয়েলটা, সেটাকেও আমি চেঞ্জ করে দিই। কারণ ওটাতে কখন কোন হাত মুছেছি সেটা খেয়াল থাকে না। সেই জন্যই যখন ঠাকুরের ভোগ বানাই সেটাকেও আগে আমি সরিয়ে দিই আর একটা নতুন টাওয়েল দিয়ে দিই। তো যাই হোক, একদিকটা আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আসলে টুকটুক করে কাজ সারতে থাকি জানেন তো, তা না হলে একেবারে পরের জন্য অপেক্ষা করলে লেট হয়ে যায়। আর এই দেখুন ঢ্যাঁড়সের ঝাল কিন্তু রেডি। একদম গামাখা করেছি। এটা না ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ঢ্যাঁড়সের ঝালটা হয়ে যাবার পর আবার যেই সাইডটা পরিষ্কার করা হয়নি সেখানটাও আমি ভালো করে আবার ক্লিন করে নিলাম। ব্যাস, এবারে রেডি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবারে চলুন মতিচুরের লাড্ডুটা বানাবো। তার আগে এখান থেকে একটা নতুন টাওয়েল দিয়ে দিই। ওই যে বললাম আমার বাতিক, হাত মোছা ভীষণ, জল হাত আমি রাখতে পারি না, এখানে একটা আমার টাওয়েলের দরকার হয়, তাই একটা নতুন টাওয়েলে দিয়ে দিলাম। আর এখানে ঠাকুরের বাসনগুলো এই জায়গাটাতেই রাখি। ঠাকুরের যেখানে সব জিনিস থাকে এইখান থেকে বের করে নিচ্ছি। আর এই যে বড় জায়গাটা দেখছেন এটাতেই ভাজবো। অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরেই মনে হচ্ছে ভাজাভুজির জন্য একটা ছোট জিনিসই ভালো, মানে একটা ছোট প্যানই ভালো। কারণ এই বড়টার ভাজতে গেলে অনেক তেল লাগে, আর পরে এই ইউজ করা তেলটা কোথায় ইউজ করব সেটা আর বুঝতে পারি না। আর সেটা ইউজ করাও ঠিক না এতদিন ধরে। সেই জন্যই ভাবি যে ঠাকুরের জন্য আর একটা ছোট্ট বাসনের খুব দরকার, এরকম বিশেষ করে ভাজাভুজির জন্য।
আর এখানে দেখুন বেসনটা একদম রেডি হয়ে গেছে। আর এখন যেরকম কনসিস্টেন্সি আছে ঠিক সেরকমই দরকার। এখানে স্প্যাচুলাটা যখন ডোবাচ্ছি স্প্যাচুলা থেকে কিন্তু পড়ছে জিনিসটা, অথচ স্প্যাচুলাতে একটা দেখুন কি সুন্দর কোটও হয়ে যাচ্ছে। ঠিক এই রকমই দরকার। এবারে চলুন তেলটা খুব গরম করে নেবেন। গরম করার পর তারপরে এরকম বোঁদেগুলো ভেজে নেবেন। আপনারা এখন ভাবছেন যে আমি তো মতিচুর লাড্ডু বানাচ্ছি, তাহলে বোঁদে কেন বানাচ্ছি? আসলে কি বলুন তো, আমার কাছে না সেই ছোট ছোট ফুটোওয়ালা ছান্তাগুলো নেই বলে কি মতিচুর লাড্ডু বানাতে পারবো না? নিশ্চয়ই পারবো। আসলে আমাদের সংসারে এমন অনেক সময় হয় যে সব জিনিসটা সবসময় হাতের কাছে পাই না, তা বলে কি সেই জিনিসটা মানে থেমে থাকবে? একদমই না, তার অন্য কোনো উপায় ঠিক বেরিয়ে যায়। তো আমার কাছেও এর উপায় বেরিয়ে গেছে। আমি মতিচুরের লাড্ডু খেতে ভীষণ ভালোবাসি, আর তাই মনে হলো এবারে কৃষ্ণ ঠাকুরকে আমি মতিচুরের লাড্ডুই দেবো, মানে ভোগে দেব। তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে, এইভাবেও করা যায়। দেখুন এখানে আগে আমি বোঁদের মতো করে ভেজে নিচ্ছি। এবারে কিভাবে বোঁদে থেকে আমি মতিচুরের লাড্ডু করব সেটা তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবই। আর এখানে দেখুন একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি তেলটা মানে জায়গাটা এত বড়, সেই অনুযায়ী তেলটা একটু কমই নিয়েছি। তো তার জন্য কি হচ্ছে, তেল মানে বেসনটা যখন তেলে ফেলছি বেসনটা নিচে গিয়ে বসে যাচ্ছে আর একটার সাথে একটা লেগে যাচ্ছে। যদিও এটা কোনো ডিফেক্ট নয়, কিন্তু যদি বোঁদেই করতে চান তাহলে কিন্তু এটা প্রবলেম হবে। তাই তেলটা একটু বেশি পরিমাণ নেবেন যাতে বেসনটা গিয়ে নিচে না লেগে যায়। প্রথম আমার মনে হতো যে বোঁদে বানানো বোধহয় খুব কঠিন, কিন্তু একবার বানানোর পরই আমি দেখেছিলাম যে এটা খুব একটা কিছু কঠিন না, অথচ বেসন দিয়ে একটা খুব সুন্দর মিষ্টি হয়ে যায়। এই বোঁদেই বলুন বা মিহিদানাই বলুন, খুব ভালো লাগে। এখানে দেখুন সব বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে আর মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে। একটু ক্রিস্পি করে ভাজতে হবে। এই দেখুন এরকম করে ভাঙলেই কিন্তু কি সুন্দর পাঁপড়ের মতো ভেঙে যাচ্ছে। একটু রঙটা চেঞ্জ হবে তারপরেই তুলে নেবেন। আবার এটাও খেয়াল রাখতে হবে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। বোঁদে বানানোর জন্য চলুন এবার এখানে রসটা বানিয়ে নিই। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। বেসন যদি 1 কাপ নিই তাহলে চিনি নিতে হবে 1.5 কাপ। এখানে 1.5 কাপ চিনির মধ্যে আমি জল দেব 3/4 কাপ। এই মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক রাখলে তাহলে কিন্তু বোঁদে বানাতে কোনো অসুবিধা হবে না। চিনিটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিলে না ক্রিস্টালাইজ হয় না, একটু গাঢ় বানাতে হবে তো রসটা, সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু ওই প্রবলেমটা আর হবে না। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। এখানে অরেঞ্জ ফুড কালার দিলে বেশি ভালো হয়। আমার কাছে অরেঞ্জ ছিল না, তাই রেড আর ইয়েলো মিলিয়ে আমি একটা কালার আনার চেষ্টা করেছি, তো দেখি হয় কি না। এবারে চলুন এখানে যে বোঁদেগুলো আছে সেটা মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নেব, যাতে এই বোঁদের বড় বড় দানাগুলো ছোট্ট ছোট্ট দানা হয়ে যায়। তবে কিন্তু খুব বেশিক্ষণ মিক্সি ঘোরালে হবে না, তাহলে একদম পাউডার হয়ে যাবে, সেটা চাই না। আমাদের কিন্তু দানা দানা চাই। তো এবারে দেখুন আমি অল্প অল্প করে মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এই রকম থেকে থেকেই ঘোরাতে হবে, একেবারে টানা ঘুরিয়ে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আর দেখুন হাতের মধ্যে কিন্তু দানা দানা লাগছে, একদম কিন্তু পাউডার হয়ে যায়নি। এবার এটা রসে ভিজলেই কিন্তু বেশ একদম ফুলে ফেঁপে উঠবে। বাকি যেটুকু আছে সেটুকুও করে নিলাম। আর ততক্ষণে দেখুন আমার রসটাও মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক এইরকমই কনসিস্টেন্সি চাই, মানে এটা একদমই কোনো তার তৈরি হবে না, অথচ হাত দিলেই কিন্তু একটা চিটচিটে ভাব আসবে। ঠিক এইরকম কনসিস্টেন্সি চাই। এবারে গুঁড়ো করা বোঁদেটাকে এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে দেখুন গ্যাসটাকেও আমি কিন্তু অল্প একটু কমিয়ে দেব। কমিয়ে এই বোঁদেটাকে এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না রসটা টেনে আসছে। এইভাবেই ছেড়ে দিলে কিন্তু রস রস হয়ে থাকবে, মানে গ্যাসের ওপর বসিয়েই কম হিটে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু রসটা টেনে আসছে আর এটাও বেশ ফেঁপে ফুলে উঠছে। আর এর মধ্যেই দিয়ে দিলাম অল্প একটুখানি মেলন সিডস, যেটা দেয় আর কি, চার মগজ বা মেলন সিডস যেটাই বলে। তো যাই হোক সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। আর আস্তে আস্তে দেখুন এবারে কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে না? বেশ ভালো মতো যখন গাঢ় হয়ে যাবে
গ্যাস বন্ধ করব ঠিক তার আগে এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মতিচুর লাড্ডু ঘিতে ভাজলে তবেই তার অত ভালো টেস্ট আসে, কিন্তু এখন তো আমরা সবাই হেলথ কনসিয়াস, তাই একটুখানি ঘি বা তেল এগুলো একটু আমরা কমই খাই। সেই জন্য এখানে আমি একদম লাস্টে ঘি দিয়ে দিলাম, যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালো মতো আসে। আর ঘিটা দেবার পর কিন্তু একবারও মনে হচ্ছিল না যে ঘিতেই ভাজিনি, আমি এটা তেলে ভেজেছি। তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাকে এই অবস্থায় একটু সামান্য ঠান্ডা হতে দেবো, 5 মিনিট মতো, বেশিক্ষণ না। বেশিক্ষণ ঠান্ডা হলে কিন্তু ওটা কিন্তু আর তখন লাড্ডু পাকানো যাবে না। তো চলুন, ততক্ষণ এখানে আমি দই বড়া বানাবো। দই বড়ার এখানে ফেটতে দিয়ে দিই। দই বড়ার রেসিপি তো এর আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর সেভাবে শেয়ার করছি না। এখানে ডালটাকে বেটে রেখেছিলাম, তার মধ্যে ওই দেখুন একটুখানি আদা কুচি, লঙ্কা কুচি, একটু জিরে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এখানে আমার যে মিক্সচারটা আছে তার মধ্যে এটাকে আমি বসিয়ে দিলাম। এটা হতে থাক, চলুন লাড্ডুগুলো এবার পাকাই। এতক্ষণে বোধহয় মানে পুরো রসটাকে টেনে ফেপে ফুলে উঠেছে। অনেকেই হয়তো এটা নিয়ে আবার তর্ক বিতর্ক করবেন, কমেন্ট করে আমাকে আবার উল্টাপাল্টা কথা বলবেন যে এটা মতিচুর কি করে হলো, এটা তো বোঁদে লাড্ডু। হ্যাঁ, বোঁদে লাড্ডুও বলতে পারেন, মতিচুর লাড্ডুও বলতে পারেন। আমার কাছে এটা মতিচুর লাড্ডুর মতোই, কারণ আমার কাছে মতিচুর বানানোর মতো ছান্তি ছিল না, তাই ভাবলাম এরকম ছোট ছোট দানা করে মতিচুরের মতো বানালেও কিন্তু মন্দ হবে না। দেখুন, দেখতে অনেকটা কিন্তু মতিচুর লাড্ডুর মতোই লাগছে। তো যেটা আপনারা বলবেন, বোঁদের লাড্ডুও বলতে পারেন, মতিচুর লাড্ডুও বলতে পারেন। তো যাই হোক, এখানে দেখুন কি সুন্দর কনসিস্টেন্সি হয়ে গেছে। এখন হাত একদম নরম, আর পাকালে পুরো লাড্ডুর মতো হয়ে যাচ্ছে। আর হালকা হাতে পাকাচ্ছি যেহেতু নরম আছে। তো এই দেখুন কি সুন্দর মতিচুর লাড্ডুর মতো দেখতে লাগছে না? দানাগুলো কিন্তু এখন বেশ ফেপে ফুলে উঠেছে। তবে হ্যাঁ, মতিচুর যেভাবে বানাই সেভাবে বানিয়ে করলে আরও হয়তো ভালো লাগবে। এটাও কিন্তু খেতে খারাপ লাগছিল না, জানেন, ভীষণ ভালো হয়েছিল। বোঁদে আগে বানিয়েছি, বোঁদের লাড্ডুও বানিয়েছি, কিন্তু এই রকমভাবে মতিচুর লাড্ডু বা মানে এই রকম বোঁদের লাড্ডু আমি আগে কখনো বানাইনি। তো বেশ ভালো লাগছিল, জানেন, যখন লাড্ডুটা পাকাচ্ছিলাম নরম নরম, খুব ভালো লাগছিল। আর মনে মনে ভাবছিলাম জন্মাষ্টমীর দিন যেদিন দেবো ঠাকুরকে ভোগ, ঠাকুরও নিশ্চয়ই খুব খুশি হবে এরকম লাড্ডু পেয়ে। তো যাই হোক, কি ভালো লাগছে না দেখতে। আমেরিকায় যে বোঁদের লাড্ডু বা মতিচুর লাড্ডু পাওয়া যায় তার থেকে অনেক ভালো টেস্ট হয়েছে, ভীষণ সুন্দর। আর এই দেখুন সব বানানো হয়ে গেছে, পুরো থালা ভর্তি লাড্ডু আমার রেডি। আমি প্রত্যেকটা সমান শেপ দেওয়ার চেষ্টা করেছি, জানি না হয়তো 1-2 ছোট বড় হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি নিজে হাতে বানিয়েছি এই লাড্ডুগুলো। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খারাপ হবে না কিন্তু। আর যেরকম আমি কোয়ান্টিটি বলেছি সব কিছু ঠিক সেইভাবেই নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। দই বড়ার ব্যাটারটাও ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। এবার এখানে তেল গরম হয়ে গেছে, দই বড়াটাও ভেজে নিচ্ছি। আসলে রবিবার আমার বাড়িতে কিছু লোকজন আসবে, তো তার জন্যই এই প্রিপারেশন করছি। আর মাঝখানে তো জন্মাষ্টমী আছে, সেই নিয়ে ব্যস্ত থাকবো, আর এত খাবার দাবার বানানোর সময় হবে না, তাই আগে থেকে বানিয়ে রাখছি। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে, আর বিশেষ করে মতিচুর লাড্ডু যদি ভালো লেগে থাকে বা বোঁদের লাড্ডু যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো বাই বাই।